যারা আর 2 মাসের মধ্যেই কেন্দ্রে নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করে নিজেদের সরকার তৈরি করবেন এবং জোটের নেতৃত্ব দেবেন, তারা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নিজের দলকে ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল। আজ তাদের দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণভাবেই একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। এই নিয়ে স্বাভাবিকভাবেই অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মতামত পোষণ করা নীতিগতভাবে এবং নৈতিকভাবেও ঠিক নয়। সেটা করলে পদ্ধতিগত ত্রুটি হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সংবাদ মাধ্যমে যেটি সম্প্রসারিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে কার্যত মিডিয়াকে হুমকি দেওয়া হয়েছে। শেষ লাইনে বলা হচ্ছে, কুণাল ঘোষ তিনি দলের সদর দপ্তরে বসে যেগুলো কথা বলেছিলেন সেগুলোই হচ্ছে দলের লাইন। তাকে তারা আগেই দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে গেলেন। বিভিন্ন খবরের কাগজে কুণাল ঘোষকে দলের মুখপাত্র হিসেবে তার বিবৃতি ছাপা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোথাও কোনো আপত্তি নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমকে যিনি প্রতিনিয়ত তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তুলছেন, রাখছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তৃণমূল সেখানে কোনো বক্তব্য রাখলো না। আজকে দলের কোনো অজানা কারণে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ গতকালকে, সম্ভবত গতকালই হবে, তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বসে যে প্রেস কনফারেন্সটি করেছিলেন সেটা হচ্ছিল দলের অফিসিয়াল লাইন, এবং অফিসের চৌহদ্দির বাইরে চলে গিয়ে যদি কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখেন তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের লাইন নয়। এ ধরনের অবাস্তব, এ ধরনের অরাজনৈতিক বিবৃতি, এ ধরনের অরাজনৈতিক অবস্থান কোনো রাজনৈতিক দলের থেকে প্রত্যাশিত নয়। আবার বলছি, সমস্যাটি তৃণমূল কংগ্রেসের পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন থাকতে পারে, সেটা সম্পূর্ণই তৃণমূল কংগ্রেসের বিষয়। কিন্তু আক্রমণাত্মক কুণাল ঘোষ, সমালোচক কুণাল ঘোষ, হঠাৎ নির্বাচনের মধ্যেই তার শপথ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো, কারণ কি? কেউ বলছেন মানিকতলার নির্বাচনের রসায়নই এর মূল কারণ, সেটাও তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আবার বলছি, নিজেদের দলের আভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যে কেউ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের তো একটা নিজস্বতা আছে, তাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, তাদের একটা স্বাধীনতা আছে, এবং সর্বোপরি সংবাদ মাধ্যমের একটা মর্যাদা আছে। সেই মর্যাদাকে আজকে ক্ষুণ্ণ করলো তৃণমূলের এই কয়েকটি শব্দবন্ধ। আমরা এটার বিরোধিতা করছি এবং তৃণমূল কংগ্রেসের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, গরমে ঠিক থাকুক, এটা আমরা চাই। কিন্তু সার্বিকভাবেই এই যে অবস্থান, যিনি দলের মুখপাত্র নন তাকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের আক্রমণ চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে সেটা দলের লাইন নয় বলে উইথড্র করবেন, এটা সম্পূর্ণ হাস্যাস্পদ বিষয়। আসলে তৃণমূল কংগ্রেস দলটা একটা অসহিষ্ণু রাজনৈতিক দল। আমরা অতীতে দেখেছি, মুকুল রায়ের ডাকা একটা ইফতার পার্টিতে যোগ দিয়ে একবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য বিধানসভায় উল্টো দিকে বসতে শুরু করেছিলেন, দল থেকে সাসপেন্ড হয়েছিলেন, আবার তাদের কাছে মুচলেখা লিখিয়ে দলের অভ্যন্তরে বসিয়ে দেওয়া হয়েছিল। কুণাল ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির। অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এর পিছনে আসল রসায়ন কি, এটা তৃণমূল কংগ্রেসই বলতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন শব্দ
এখনো পর্যন্ত কেন্দ্রের সরকার গড়ার লক্ষ্যে তার থেকে আমরা কোনো সদর্থক দিশা দেখতে পাইনি। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন কিভাবে? তার যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য থাকে, তিনি তো ভবিষ্যতে জোটের নেত্রী, জোটটা তিনি বুঝে নেবেন। এইটাই তো সময়, দিল্লিতে গিয়ে ডেপুটেশন দিন, সীতারাম ইয়েচুরিকে ডেকে নিন, রাহুল গান্ধীকে ডেকে নিন, ডেরেক ওব্রায়ন তো সম্ভবত দিল্লিতেই আছেন। একটা বড় ছাতা নিয়ে নেবেন, বড় ছাতা, রৌদ্রুত, তার তলায় সকলকে নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছে যান। যারা 2,29,000 টাকার কোনো হিসাব দিতে পারেননি, আজকে সেটা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে পর্যন্ত আমাদের দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় হাইকোর্টে মামলা রুজু করেছেন। এখনো ম্যাটারটি সাবজুডিস। সাবজুডিস বলাটা ভুল, তৃণমূলের কাছে কোনো উত্তর নেই। বাইরে রাজনীতিগতভাবে যদি বলতে পারি, উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। একটা বেহিসাবি সরকার, সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। আর তার জন্যই আজকে সামগ্রিক বিপর্যয় নেমে এসছে। তৃণমূলের এই অসহিষ্ণুতার রাজনীতি, অবস্থান পরিবর্তনের রাজনীতি, আভ্যন্তরীণ টানাপোড়েনের রাজনীতি, যেখানে তাদের নিজের পরিবারকে তারা ঠিক রাখতে পারছেন না, নিজেদের দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে সম্পূর্ণ এসে মিডিয়ার উপরে চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমকে এ ধরনের আক্রমণ করছেন, এটা নিঃসন্দেহে নজিরবিহীন। অবশ্য নজিরবিহীন রাজনৈতিক দলের কাছে নজিরবিহীন সিদ্ধান্ত বা নজিরবিহীন অবস্থানটাই প্রত্যাশিত। এই রক্তদান শিবিরে তাপস রায়কে পুরোহিত করেন কুণাল ঘোষ। এটাই কি কারণ? কুণাল ঘোষের শরীরে কারণ কি আছে আমাদের জানা নেই। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে তারা দল থেকে অব্যাহতি দেবেন, সেটা নিয়ে বিজেপির কি বলার থাকতে পারে? যেহেতু এই ঘটনার সঙ্গে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, আমরা তার প্রেক্ষিতে আপনাদের সামনে বলছি। তৃণমূল কংগ্রেস অসহিষ্ণু রাজনৈতিক দল, সেখানে শুধুমাত্র আক্রমণ আছে, সেখানে শুধুমাত্র হিংসা আছে, সেখানে ব্যক্তি সমালোচনা আছে, কিন্তু সেখানে কোনো রাজনৈতিক সৌজন্য নেই। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ডিকশনারিতে সৌজন্য নামক শব্দটি নেই। কংগ্রেসের অধীর চৌধুরী বলেছেন কুণাল এখন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। কুণাল এখন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম আর কংগ্রেস পশ্চিমবঙ্গে জোটবদ্ধ হয়ে পর্দার আড়াল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো স্বাভাবিকভাবেই অধীরবাবু যদি এই কথাটি বলে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব সহকারে বিচার করে ব্যবস্থা নিয়েছেন। অধীরের গতকালের মন্তব্য, তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপিকে ভোট দেওয়াই ভালো। আজ অভিষেক বলেন, এই মন্তব্যে পরিষ্কার অধীর এই রাজ্যে বিজেপি রাজ শক্তিশালী করতে চায়, এই কারণে ইন্টেলিজেন্স বেঁচে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনৈতিক দুর্বল চিত্রনাট্যগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছে। অধীর চৌধুরী নিজে কনফিউজড। পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিথ ভেঙে যাচ্ছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এবং মালদায় গনি খান চৌধুরীর পরিবারের মিথ, এই দুটো ভাঙতে চলেছে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। অধীর চৌধুরী কোনো লড়াইয়ে নেই। আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে কার্যত তোপ দেখেছেন। তিনি বলছেন যে প্রথম একটা হিসেব দেওয়া হয়েছিল এবং সেকেন্ড ফেজের পর আরো একটা হিসেব দেওয়া হলো। কালকে হঠাৎ করে 5.7% হার বাড়িয়ে সেটা দেখানো হলো। দয়া করে ইভিএম মেশিন খেয়াল রাখুন। 19 লক্ষ মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকদিন ধরে জানি, রিপোর্ট করেছি এই মেশিন বিজেপি ব্যবহার করছে। তাই ইলেকশন কমিশনের কাছে জানতে চাই কোথায় কত শতাংশ ভোট হয়েছে, সমস্ত হিসেব দিতে হবে। কমিশন মানুষের এই সন্দেহটা দূর করা উচিত। কমিশন সেটা এটা সাংবাদিক সম্মেলনে বলে কি প্রচন্ড এই দাবদাহের মধ্যে নির্বাচনী মঞ্চ থেকে বলে তো কোনো লাভ নেই। এটা বলতে হবে নির্বাচন কমিশনকে। যদি কোনো জায়গায় বিভ্রান্তি থাকে তার উত্তর দিতে হবে নির্বাচন কমিশনকে, সেটা দায়িত্ব। কেন দেরি হয়েছে তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারে। আর তার জন্য প্রয়োজনে তো বলছি আমরা, বড় একটা ছাতায় নিয়ে বড় ছাতা নেবেন, কারণ এখন প্রচন্ড গরম সর্বত্র। তার তলায় সবাইকে নিন, জোটবদ্ধ হন। ভোটের পরে নয়, উনি এখনই নেতৃত্ব দিন। সবাই, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালুজির শরীর খারাপ, ওনার ছেলেকেও নিয়ে নেবেন।
সবাই গিয়ে এই যে নির্বাচনে এসব চক্রান্ত চলছে, বিষয়টা কি, এটা নির্বাচন কমিশনের কাছে জানবার জন্য চান, একটা ডেপুটেশন দিন। এগুলো তো করতে হবে জোট রাজনীতিতে, মানুষের সামনে তো রাখতে হবে যে আমরা লড়াই করছি। এসব করুন। পশ্চিমবঙ্গের ব্যালট বাক্স ঠিক আছে কিনা, পশ্চিমবঙ্গের ইভিএম ঠিক আছে কিনা, মেশিনগুলো এগুলো দেখুন। আসলে জানেন যে 6টা নির্বাচন হয়েছে 6-0, তৃণমূল কংগ্রেস জিতছে না। উত্তরবঙ্গেও 0, দক্ষিণবঙ্গেও হাল খারাপ। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী বারবার বহিরাগত, পরিযায়ী এ সমস্ত বলে কটাক্ষ করেছেন। তার বক্তব্য, বাংলা বিজেপি মানসিকভাবেই ভিন্ন। আর এটা কার্যত ব্যঙ্গের সুরেই বলেছেন, বাংলা বিজেপি মানসিকভাবেই ভিন্ন। যে মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা করছেন ওই মাটিটার অবদান হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ীরা না থাকতেন, মেঘনাথ ছায়রা না থাকতেন, মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের পরিচয় দিতে পারতেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে উনি বলছেন পরিযায়ী বহিরাগত। উনি তো বহু পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সঙ্গে, পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীদের সঙ্গে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করছেন, তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। যে রাজ্যে 65 লক্ষের বেশি শ্রমিক ওই গুজরাট, অন্ধ্রপ্রদেশে কাজ করছে, উত্তরপ্রদেশে কাজ করছে, নয়ডায় কাজ করছে, মধ্যপ্রদেশে কাজ করছে, আজকে তাদের সম্পর্কেও সেখানকার মানুষ কি চিন্তা ভাবনা করবেন? মুখ্যমন্ত্রীর সংস্কৃতি বুঝতে না পেরেই তো এখানকার শিক্ষিত তরুণ তরুণীরা ওই তানিয়া ভরদ্বাজের মতো সবাই বাইরে চলে গেছেন। বেঙ্গালুরুতে এখন 14,60,000-এর বেশি তরুণ তরুণী কাজ করছে, কারণ তারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাও সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, আর বাইরের সংস্কৃতিটা কি সেটা দেখবার জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় যেহেতু সংখ্যালঘুরা বেশি থাকে সেই জন্য টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, নিজেদের ধর্ম রক্ষা করুন, সংখ্যালঘুদের উদ্দেশ্য করছেন। মানে আর কি, এরপরে প্রকাশ্যে দাঁড়িয়ে নিজের ধর্মটা পরিবর্তন করে নিন না। প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন নেতাদের ধর্ম পরিবর্তন করতে, যে পদ্ধতি আছে সেভাবে সব মেনে টেনে নিয়ে ধর্মটা পরিবর্তন করে নিন ভোটের স্বার্থে। সংখ্যালঘুরা বুঝুন যে আপনাদের জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইয়ে। গত 1 বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কজন সংখ্যালঘু খুন হয়েছে গত 1 বছরে, আর উত্তরপ্রদেশ, গুজরাটে কজন সংখ্যালঘু সন্ত্রাসের কারণে মারা গেছেন তারা বলুন। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য, গুজরাট বিজেপি শাসিত রাজ্য, কোন বিরোধী রাজনৈতিক দল একবারের জন্য ভোট পরবর্তী হিংসার কথা বলেছে? কে অভিযোগ করেছে ভোটের দিন সন্ত্রাস নিয়ে? কোনো অভিযোগ নেই, কারণ তারা এই ভোট সংস্কৃতির বাইরে চলে গেছে। আজকে পশ্চিমবঙ্গের এই হিংসাকে জিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, কারণ এখানে ক্ষমতায় থাকতে গেলে, নির্বাচনে জিততে গেলে সন্ত্রাস এবং হিংসাই একমাত্র হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। ফের একবার এনআরসির প্রসঙ্গ তুলে তিনি বলছেন যে বিজেপি যদি আসে তাহলে আপনাদের জেলে পাঠাবে। ওসব আমার মানুষ বিশ্বাস করে না। ও এনআরসি পূরণ হয়ে গেছে। এনআরসির বক্তৃতা বারবার শুনে মানুষ ক্লান্ত, মানুষ বুঝে গেছে যে এই যে সিএটা হচ্ছে এটা নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার আইন নয়। ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেলেও ফর্ম ফিল আপ করতে হয়, নাগরিকত্ব পেতে গেলেও একটা ফর্ম ফিল আপ করতে হবে। মানুষ বুঝে গেছে, আর মানুষ নিচ্ছে না। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া এসেছে সেটা বেআইনি বলে রায় দিয়েছে কোর্ট। 25,753 জনের চাকরি তুলে নিয়েছে, কিন্তু রাজ্য সরকার সবাইকে বেতন দিয়েছে 2 মাসে। রাজ্য সরকার ফেস সেভিং করতে চাইছে, নির্বাচনের আগে বাঁচতে চাইছে। এই যে যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেছে তার জন্য দায়ী তো রাজ্য সরকার। রাজ্য সরকার চাকরি চোরেদের বাঁচানোর জন্য আজকে এতগুলো শিক্ষকের জীবনের সর্বনাশ করে দিয়েছেন। তো রাজ্য সরকারের কৃতকর্মের ফল। এখানে মধ্যশিক্ষা পর্ষদ, এখানে যা কিছু আছে সবটাই তো একই জায়গা থেকে নিয়ন্ত্রিত। আজকে তাদের উকিলই তো বলছেন যে সরকারটা কোথায় দাঁড়িয়ে আছে, যে গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে, কারণ নিয়ম বহির্ভূত ভাবে অবৈধ চাকরি প্রার্থীদের, যারা চাকরি কিনেছে বাজার থেকে, তাদের চাকরিটাকে টিকিয়ে রাখবার জন্য ক্যাবিনেটে একটা ডিসিশন হয়েছে, এবং সেটা যে হয়েছে সেই নোটটাকে টেবল করেছে সিএস। তো তারপরে স্বাভাবিকভাবেই তাদের
বিরুদ্ধে তদন্ত হবে, সেই প্রক্রিয়া শুরু হবে, তাদের প্রত্যেকের কাস্টাডিতে চলে যাবার সম্ভাবনা আছে। সে কথাই তো রাজ্য সরকারের উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে। এরপরে কি একটা সরকারের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে ক্ষমতায় থাকার? মুর্শিদাবাদে কংগ্রেস তৃণমূলের সংঘর্ষ, কংগ্রেস কর্মী আহত, আর কয়েকদিনের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে গুলি ঝাড়গ্রামে গুলি, রেজিনগর, দৌলতাবাদ, নবগ্রাম পরপর বোমা উদ্ধার। তৃণমূল এবং কংগ্রেস পরস্পর বিরোধী তাদের মন্তব্য। ওপরের বার্তাটা নিচ পর্যন্ত পৌঁছতে হবে। অধীর বাবুর সঙ্গে যে তৃণমূলের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা এখনো নিচু স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়নি, কারণ দুটোই নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, দুজনেরই ডিএনএ এক, সেই জন্য বুঝে উঠতে পারছে না, নিজেদের মধ্যে গুলি চালাচ্ছে। আর এই সরকার অস্ত্র উদ্ধার করতে, সন্ত্রাস বন্ধ করতে, জীবনহানি বন্ধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। কতগুলো শিশু মারা গেল এই লুকোনো বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে গত 1 বছরে। তো এটা চলছে এখন। কুণাল, তাপস আর হচ্ছে সুদীপ ইস্যুটাই আমার একটু আসছে। সেটা হচ্ছে রক্তদান শিবিরে যে ছবি দেখা গেল, সেখানে তাপস রায় ভালো লোক, দক্ষ সংগঠক বললেন কুণাল ঘোষ, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে রক্তদান শিবিরেও ডাক পান না, এমন মন্তব্য তার। পাল্টা তাপস রায়ও বলেছেন যে 2 বছর বিনা কারণে জেল খেটেছিলেন কুণাল। এই যে রসায়ন যা চলছে, আপনি কিভাবে দেখছেন? এটা তো দেখার কোনো প্রশ্ন নেই। দেখুন, আমরা রাজনীতিগতভাবে, অবস্থানগতভাবে কুণাল ঘোষের বিরোধী, কুণাল ঘোষের শব্দ চয়নের বিরোধী। তিনি যে ভাষা আমদানি করেছেন রাজনীতিতে, আমরা তার সমালোচনা করছি, তার বিরোধিতা করছি। কিন্তু যেভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করা হয়েছিল, যে অভিনব কায়দায় পুলিশ মুখ দিয়ে বিকৃত আওয়াজ করে গাড়ির বনেট বাজাচ্ছিল, এটা ভারতবর্ষের মানুষ আর কোনোদিন কোথাও দেখেনি। সুতরাং কারণে কি অকারণে সেটা তো অন্য বিষয়। আর দুজন দুজনকে দীর্ঘদিন ধরে চেনেন, দুজনই এক দলে ছিলেন, তারা দুজনের মধ্যে কথা বলেছেন, এরকম কত কথাই তো হয়। আমি যদি এখন বলি যে ইন্দ্রনীল সেনের গান আমার খুব ভালো লাগে, বা প্রাক্তন নাটক লেখা বা নাটক দেখাটা আমার একটা হ্যাবিট, তাহলে কি আমার দল আমাকে এক্ষুনি বহিষ্কার করে দেবে? আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এক অজ্ঞাত পরিচয় 245 মহিলা অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। কোথায়? ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, হ্যাঁ, অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। কি মনে করছেন কলকাতা নগরী তিলোত্তম হচ্ছে অসুরক্ষিত ভোটের আগে? না, এখানে যত ঘটনা ঘটে সেটা এনসিআরবির কাছে সমস্ত রিপোর্ট তো জমা পড়ে না, তো স্বাভাবিকভাবেই সমস্ত দিক থেকেই বেলা শেষে বাংলা এগিয়ে থাকে, এগিয়ে বাংলা, তারও একটা দৃষ্টান্ত। আমি বলছি সুমিতা, আপনি কি কুণাল ঘোষের প্রতি কিছুটা নমনীয় আপনার বক্তব্যে? এই যে বললেন যে প্রাক্তন নাটক না হ্যাবিট, মানে এটা নমনীয় কি কমনীয় সেটা আমার জানা নেই। আমার যেটা মনে হয়েছে, আমাদের দলের যেটা অবস্থান সেটাই আমরা স্পষ্ট করেছি। আমাদের সঙ্গে বিরোধ, প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক বিরোধ। আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না, আমরা ডায়ালগ খোলা রাখায় বিশ্বাস করি। এটা আমাদের সারা ভারতবর্ষে এইভাবে আমাদের পার্টি দশকের পর দশক চলছে। তা আমার যদি কারোর নাটক দেখতে ভালো লাগে, আমার যদি কারোর গান শুনতে ভালো লাগে, আর রাজনৈতিক মত দিক থেকে সে যদি আমার সম্পূর্ণ ভিন্ন মেরুর হয়, তাহলে কি সেটা দেখার জন্য আমাকে দল আমার পার্টি থেকে আমাকে বার করে দেবে? আমি এটাই বলার চেষ্টা করেছি। আবু তালেবের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, 3টি ব্যাগ বাজেয়াপ্ত করেছে এনএসজি, তাতে 2টি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। গোটা সন্দেশখালী এবং আমাদের সীমান্তবর্তী জেলাগুলোয় যদি সত্যিকারের তদন্ত হয়, কম্বিং অপারেশন চলে, পুলিশ যদি সহযোগিতা করে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অত্যাধুনিক টেকনিক নিয়ে যদি নামে, তাহলে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে। এটা কিছুই নয়, যা পাওয়া গেছে এগুলোর অত্যন্ত ছোট নিদর্শন মাত্র, বা তদন্তের স্বার্থে তারা অনেক জিনিস হয়তো এখন সামনে আনছেন না, কিন্তু বিষয়টা যত সহজভাবে মানুষ দেখছে, সাধারণ বোমার ব্যাগ ভাববে, বিষয়টা সেটা নয়। শিরোনামের বাইরে থাকতেই পারছেন না দিলীপ ঘোষ, সবসময় তিনি শিরোনামে। আজও কর্মসূচি ঠিকঠাক হচ্ছে না বলে কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দিয়ে প্রার্থী তিনি বলছেন যে রাজনীতি করতে এসেছে এখানে গরু চড়াওয়া। কর্মীদের বলছেন, দলীয় কর্মীদের সংগঠন ঠিকঠাক ভাবে হয়নি,
একদম প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলছে রাজনীতি করতে এসে বনজরা। কোন দক্ষ সংগঠক বা সংগঠন শব্দটার সঙ্গে যার পরিচিতি আছে এবং যিনি সংগঠন করেন বা বোঝেন, তিনি জানেন যে সংগঠনের স্যাটিসফ্যাকশনের জায়গা নেই। সংগঠন একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এরকম আত্মতৃপ্তিতে কেউ ভোগেন না। তো দিলীপ ঘোষ একজন সংগঠক, তিনিও ভোগেন না। তো বাবা ছেলেকে শাসন করতে পারে, গুরুজন ছোটদের বকতে পারে, সেটা নিয়েও কোর্টে যাওয়া হবে, সেটা নিয়েও চর্চা হবে। বড় ভাই ছোট ভাইকে বকেছে, বকতেই পারে, সেটা অধিকারের মধ্যে পড়ে। নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য। দলের কর্মীরা যাদের বলেছেন তারা দিলীপ ঘোষকে স্নেহ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারাই দিলীপ ঘোষের জন্য ঝাঁপাবে। দিলীপ ঘোষ জিতছে, সেটাই বড় কথা। ইভিএমটা নিয়ে আরেকবার একটু গুছিয়ে বলে দেবেন। কি ইভিএম ভোটের হার বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর যে তো 5% ভোট কি করে বেড়ে গেল? মুখ্যমন্ত্রী এই ধরনের যদি কোনো সংশয় থাকে তিনি সরাসরি কমিশনের কাছে যান, সেখানে রিপোর্ট করুন, কমিশনের সঙ্গে কথা বলুন, ডেপুটেশন দিন, সকলকে সঙ্গে নিয়ে যান। লজ্জা করবার কোনো দরকার নেই। প্রয়োজনে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম তিনি একসঙ্গে যান। যদি এখানে এখন কলকাতা ছাড়তে অসুবিধা হয়, দিল্লিতে সকলে মিলে যান। তিনি তো জোটটা বুঝে নেবেন ভোটের পরে। তাহলে এখন তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে মানুষের প্রতি। কি করে ভোটটা বাড়লো তার তো উত্তর বিজেপি দিতে পারবে না। কমিশনের উপরে তো আমরাই এখন ঠিকঠাক আমাদের লাগেনি। আমাদেরও তো একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেল বীরভূমে। উনি যান, কমিশন উত্তর দেবে। আসলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হলো, তৃণমূল কংগ্রেস নিজের আয়নায় অন্যের প্রতিচ্ছবি দেখে। তৃণমূল কংগ্রেস রাজ্যে যে অসুররূপী নির্বাচন কমিশনকে বসিয়ে 40 জনের রক্তপান করে নিয়েছে ওই অসাধারণ নরখাদককে দিয়ে, ওই রকমই মনে করেন কেন্দ্র নির্বাচন কমিশন ওই রকম আছেন। ওই যে সবার হয়েছে হুম। হয়ে গেছে। আমার দুটো বিখ্যাত প্রস্তাবিততা কাট, আমি ইংলিশ থেকে আবার হিন্দি হিন্দিটা শুনে আমার হিন্দি আছে। হিন্দি কার আছে? সবাই হিন্দি আছে। তাহলে কি তোমার শেষ তো কাছে এই তো? গিয়ে করছি। হিন্দি কাছে করতে হয়।